পছন্দ না। ওরা হলো খাদ্যের যে উপাদানগুলো সেগুলোই তাদের দরকার। কিসের জন্য? ওরা বেঁচে থাকার জন্য। আর ওরা কিন্তু একটা করে জীবন মনে করবেন। একটা কোষ মানে একটা জীবন। আপনি শুধু একা না, আপনার ভিতরে লক্ষ লক্ষ জীবন দিয়ে দিচ্ছে আল্লাহ। হ্যাঁ? এটা সায়েন্টিফিক ভাবে প্রমাণিত। তাহলে একটা কোষ, যেকোনো একটা কোষ সেটাও একটা জীবন। যেমন ব্যাকটেরিয়া, এরা কিন্তু একটা কোষ। বুঝতে পারছেন? একটা ব্যাকটেরিয়া একটা কোষ, একটা প্রোটোজোয়া একটা কোষ, সেটাও কিন্তু একটা জীবন। এবং কোষ নয় তাকেও জীবন ধরা হয়, সেটা কি জানেন? সেটা কোষ না, সেটা হলো ভাইরাস, রাইট? কোষ না, কারণ কোষের যে বৈশিষ্ট্য, যে উপাদানগুলো থাকা দরকার তার ভিতর সেগুলো ততগুলো নাই, তারপরে সেটাকেও জীবন ধরা হয়। আর সেটার নামই হলো ভাইরাস। করোনা ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, এগুলো কিন্তু একটা কোষের যত কিছু থাকা লাগে তত কিছু নাই, তারপরে যেটাকে জীবন। তাহলে আপনার ভিতরে একজনের ভিতরে কিন্তু একটা জীবন না, অনেকগুলো জীবন আছে। ঠিক আছে? এই জন্য কাজকর্ম করবেন একটু ইয়ে ভাবে, কারণ আপনার সাক্ষী কিন্তু বডিতে তৈরি হয়ে যাচ্ছে, সব রেকর্ড হয়ে যাচ্ছে। দুনিয়াতে কোনো কিছু করে কেউ পার পায় নাই, পাবেও না। তাহলে আমরা আসল জায়গায় যাই। তাহলে ডাইজেস্টিভ জুস হলো যে সকল জুস খাদ্য পরিপাকে অংশ গ্রহণ করে তাদেরকে বলা হয় ডাইজেস্টিভ জুস। এখন এই জুস গুলো আমরা ফিজিওলজিক্যালি পাচ্ছি বডি থেকে, আবার বাইরে থেকেও ওষুধের মাধ্যমেও দিচ্ছি। তাহলে ওটাও কিন্তু হজমে সহায়তা করতেছে। হয়তো বা জুস আকারে দেই না, কোনটা ট্যাবলেট আকারে দেই, তাই না? যেটা সিরাপ আকারে দেই সেটা জুস বলতে পারেন, কিন্তু যেটা ট্যাবলেট আকারে দেই সেটা তো আর জুস না, তাই না? কিন্তু ভিতরে গিয়ে ঠিক জুসের মতোই হয়ে যাবে, কারণ এই লালারসই ওটাকে ইয়ে বানাবে, তরল বানাইবে। বুঝতে পারছেন? তাহলে এই ডাইজেস্টিভ জুস আমরা আমাদের বডি থেকে ন্যাচারালি কিভাবে পাচ্ছি, এটা হলো এই যে এখানে দেওয়া আছে যে 6টা ডাইজেস্টিভ জুস। এই 6টা ডাইজেস্টিভ জুস করবো এখন। তাহলে ডাইজেস্টিভ সিস্টেমের চিত্রটা আঁকান, আঁকতে শিখবেন। হ্যাঁ, আচ্ছা, সবাই ফার্মেসি করছেন নাকি? না, ডিএমএস। আর কেউ অন্য করছে? আচ্ছা, এখানে এলএম একজন, আপনারা ফার্মেসি, ফার্মেসি না, ফার্মেসি। আচ্ছা, এখন আপনারা আবার ইয়ে করেন না যে আমরা কেন ফার্মেসি কোর্সের সাথে, এটা হলো কমন কিছু সাবজেক্ট যেগুলো সবার দরকার। বুঝতে পারছেন? আর ঘুরে ফিরে সবাই কিন্তু একই কাজই করবেন। কি কাজ করবেন? ওষুধের বিজনেস করবে, প্রাথমিক চিকিৎসা দেবেন। এখন ফার্মেসি কোর্স করে আমি এই সার্টিফিকেট দিয়ে তো প্র্যাকটিস করতে দেবে না, বুঝছেন? প্র্যাকটিসের জন্য মিনিমাম একটা প্র্যাকটিস রিলেটেড সার্টিফিকেট রাখবে, সেটাই হলো ডিএমএস, সেটাই হলো যে এলএমএ। ওগুলো কিন্তু ওই ক্যাটাগরিরই, দেখবেন কিছুদিন পরে আলাদা হয়ে যাচ্ছে। আপনাদের দরকার হলো ফার্মেসি কাউন্সিলের পরীক্ষায় যেটা যেটা থাকবে সেই জিনিসগুলো ভালো করে বোঝা, যেভাবে প্রশ্ন হোক না কেন আমি যেন পাস করতে পারি এটা, প্লাস ফার্মেসির ওষুধগুলো যেন বেচতে পারি, এইটা প্রাথমিক ভাবে ওটিসি ড্রাগ গুলো যেন দিতে পারি, এইগুলো হলো ফার্মেসি কোর্সের। আর ওনাদের ইয়ে থিম কিন্তু একটু অন্যরকম, তারাও ওষুধের বিজনেস করবে, তারপরে হলো প্রাথমিক চিকিৎসাটা দেবে। তাদের হয়তো টার্গেট এমন একটা জায়গা, হয়তো রুরাল এরিয়াতে, অথবা শহরেরই অলি গলি কিছু জায়গা আছে না, বস্তি ইয়ে এলাকা, এত ফরওয়ার্ড না, কারণ অত ফরওয়ার্ড জায়গাগুলোতে তো উম, বড় বড় ডাক্তাররাই বসে আছে, তাই না? তাদের লোকেশন গুলো, তাদের স্থানগুলো তারা সেইভাবেই সেট করেই, চিন্তা ভাবনা করেই এই কোর্সটা করতেছে। এবং সেটাও যদি না করে তাহলে ওই কোর্স গুলো কি কাজে লাগে সেটা জানেন? সেটা আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। একজন এমবিবিএস ডক্টরকে আর একজন ধরেন আপনাদের মতো 6 মাসের একটা কোর্স করে দেওয়া হলো ফার্মেসি বিজনেসে, দুইজন এক দুইটা বিজনেস, আর বিজনেসটা বেশি রান হওয়ার সম্ভাবনা আছে এমবিবিএস ডাক্তারের, নিঃসন্দেহে। কারণ কি? সে যদি প্র্যাকটিস নাও করে, ধরলাম প্র্যাকটিস ঔষধ ইয়ে করবে না, কি যেন ডাক্তারি করবে না, প্রেসক্রিপশন করবে না, তারপরে কোন ব্যক্তিটা লাভবান হওয়ার সম্ভাবনা, মানে বিজনেস ভালো হওয়ার সম্ভাবনা নিঃসন্দেহে যে এমবিবিএস ডাক্তার, কারণ তার অনেক কিছু জানা আছে। একটা ওষুধের দোকান দিলে বিভিন্ন ধরনের লোক আসবে, আমার এই ব্যথা হচ্ছে, এই কানের ব্যথা হচ্ছে, এই চোখের ব্যথা হয়েছে, এই কাজগুলো কিন্তু যত জানবে ততই, কারণ এগুলো কিছু বৈধ করে দেওয়া আছে, এগুলো মানুষের কিছু জানে কিছু জানে না, ম্যাক্সিমামই জানে না। বুঝছেন? তো এই যে যে বৈধ করে যেগুলো আছে এগুলি যদি আয়ত্ত করতে থাকেন তাহলে কিন্তু বিজনেসটা অনেক রান করতে পারবেন। দ্বিতীয়ত আর একটা জিনিস বলি, এই কোর্সগুলো কেন করে? এই কোর্সগুলো করলে ঔষধ কোম্পানি থেকে একটা স্পেশাল বেনিফিট পাওয়া যায়, সেটা পরে বুঝবেন। বুঝছেন? ওনারা যে বেনিফিটটা পাবে ওই বেনিফিটটাই আসল। ফার্মেসির বিজনেসে লাভ কত পার্সেন্ট দেয়? 12%।
10%, 14% এরকম দেয় না? ওই টাকা দেখবেন যে কাস্টমারকে ছাড়িয়ে দিতেই যায়। ভাই ওই দোকানে তো এটা 100 টাকার লেখা, এটা তো 90 টাকা নিচ্ছে আমার কাছে, আপনি বেশি নিলেন কেন? এভাবে বলবে। তাহলে অতিরিক্ত লাভটা হলো ওই ওনারাই পাবে, কিন্তু কিভাবে পাবে? ওই যে ওনাদের প্রাথমিক চিকিৎসার ইয়ে আছে, ঔষধ কোম্পানিগুলো তাদেরকে কিন্তু স্পেশাল একটা ফ্যাসিলিটিস দেবে, দেখবেন যে কন্ট্যাক্ট করে নেবে যে আমি মাসে 5,000 টাকা করে টাকা দেবো, আপনার এই প্রোডাক্ট গুলো একটু চালাইয়া দেন, বা 3,000 টাকা দেবো, প্রোডাক্ট গুলো চালাই দেন, এর সাথে কিছু ঔষধও ফ্রি দেবেন মাঝে মাঝে, দেখবেন। বুঝতে পারছেন? যে সেই জিনিসগুলো থেকে আপনার যারা সিম্পলি ফার্মেসি দেবেন তারা কিন্তু ওই জিনিসগুলো থেকে বঞ্চিত হবেন। ওনারা কিন্তু ওই জন্য লাভবান হয় বেশি। বুঝতে পারছেন? এবং আমি সেটা প্র্যাকটিক্যাল ফিল্ডে বছরের পর বছর থেকে দেখছি যে এই ঘটনা ঘটতেছে। হ্যাঁ, করতে পারবেন আপনি, করতে পারবেন। হ্যাঁ, করতে পারবেন। ডিএমএস বা ডিএমডিএস অনেকগুলো কোর্স আছে, 4 বছর মেয়াদী আছে। ওগুলো করলে কিন্তু ওই ফ্যাসিলিটিস গুলো পাতেই থাকবেন। কারণ তাদেরকে তো অফিসে শো করাতে হবে যে কাকে কাকে দিলাম। এ ওখানে নির্দেশ আছে, ডক্টর ছাড়া বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ছাড়া এগুলো দেওয়া যাবে না কাউকে। কারণ কোনো ফার্মেসিতে যদি দেয় তাহলে কি করবে? সে রেট কমাবে। বুঝছে? ওই যে টাকার অবমূল্যায়ন দেখছেন না কেমন? ডলারের বিপরীতে টাকা অবমূল্যায়ন হয়ে যাচ্ছে না অনেকটা? সেই কয়েকদিন আগে দেখলাম 80 টাকা, এখন 120 টাকা 25 টাকা হয়ে গেছে। ঠিক ফার্মেসিতে যদি তারা ওইভাবে রেট কমায় দেয়, আস্তে আস্তে খালি কমতেই থাকবে, কমতেই থাকবে। যদি ওষুধটা দেয়, ফার্মেসিও ফ্রি ওষুধ দিয়ে আসলে একটু, ও কি করবে? ও ক্যালকুলেশন করবে, ও লাভটা ধরে তখন আন্ডার রেটে মাল ছাড়ার চেষ্টা করবে কাস্টমার পাওয়ার জন্য। বুঝতে পারছেন? তো এতে করে কোম্পানি কিন্তু লুজার হয়ে যাবে। দেখেন, আপনি চিন্তা করে দেখেন গভীর ভাবে, কোম্পানি কিন্তু আস্তে 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 ডেবে যাবে। বুঝছেন? কারণ তার ওষুধের দামটা কমে যাচ্ছে। আর ওনাদের দিলে পরে যারা এরকম প্রাথমিক চিকিৎসা করবে বা এই ধরনের কোর্স করা আছে, তারা কিন্তু দেখবেন কোম্পানিতে একটা লিস্ট থেকে যাবে, তাদের একটা কোম্পানিতে লিস্ট হয়, প্রত্যেকটা কোম্পানিতে একটা লিস্ট আছে, ওই দেখবেন সার্ভে করে করে নিয়ে যায়, লিস্টটা জমা দেয়। যে তাদের যে বেনিফিট দেবে তারা কিন্তু ওইটা ছাড়িয়ে দেবে না, তারা ভাববে কি যে আমি ঔষধের যা এমআরপি সেটাই দেবো, কারোর কাছে 5 পয়সা বেশি নেবো না। হ্যাঁ, আর অতিরিক্ত যেটা পালে এটা কিন্তু তাদের বেনিফিট। বুঝতে পারছেন? এরকম না, এলএমএফ করে আপনি ফার্মেসি দেওয়া যাবে না এটা না, কিন্তু বৈধতার ব্যাপার তো আছে। আপনি সবসময় লিগ্যাল থাকবেন, 100% লিগ্যাল থাকার চেষ্টা করবেন। এই লিগ্যালিটির জন্য কি করা লাগবে? তাহলে ফার্মেসি কোর্স, ফার্মেসি কাউন্সিলের পরীক্ষা, তারপরে ট্রেড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স, এবং আপনার যে ড্রাগ লাইসেন্স পাইতে গেলে যে শর্তগুলো, সেই শর্তগুলো মেনে চলবেন, তাহলে আপনার 100% পারফেক্ট হয়ে গেলেন। তাহলে বিজনেসের দিক দিয়ে আপনি আর কোনোদিনই, হ্যাঁ তাহলে হবে, তাহলে হবে। হ্যাঁ তাহলে হবে, আর যে আমি মালিক হিসাবে থাকবো আর ফার্মাসিস্ট একজন আমি ওখানে নিয়োগ দেব, এইভাবে আপনি 100% বৈধ হয়ে গেল। দুটোই সিস্টেম আছে, দুটোই বৈধ। হ্যাঁ, আপনারা ফার্মাসি সিগারেট ফার্মাসিস্ট যেটা সেটা, এটা কাউন্সিলের একদিনের পরীক্ষা দেওয়া লাগবে, 1 ঘন্টার একটা পরীক্ষা। সেই ব্যবস্থা তো আমরাই করে দেবো। যেমন গত টার্মে 32 জন দিচ্ছে, সবাই কিন্তু দেয় না, অনেকে বলে যে আমি পরের বার দেবো, আমি পরের বার দেবো। এদিকে ফার্মেসিও চালাচ্ছে। বুঝছে? আমরা বলবো যে যত দ্রুত পারেন করেন, আপডেট থাকেন, নিজেকে আপডেট থাকেন, পিছনে রাখবেন না কোনো সময় করছেন। বুঝতে পারছেন আমার কথাগুলো? তাহলে আমরা এখন যাচ্ছি কিসে? আপনি কোন করছে? ফার্মেসি, যাক বিজনেসম্যান হয়ে যাচ্ছেন না? ভালো। মেয়েরাও আগে আসুক আমরা চাই, মেয়েরা আগে আসলে পরে এটা দরকার। হ্যাঁ, যে পুরুষদের উপর নির্ভরশীল না থেকে তারা স্বতন্ত্র ভাবে ইয়ে হোক। আর যেটা বিবাহের ব্যাপার সেটা হলো জাস্ট এখানে করলে আরো ভালো বলছেন যে দুটো সিস্টেম, শুধু একটা সিস্টেম দুই ধরনের, আর কিছু না, সবই প্রায় একই সেম। হ্যাঁ, সেদিক দিয়ে দরকার আছে, বংশ বৃদ্ধির জন্য বিবাহের দরকার আছে। কিন্তু তাই বলে এই না যে নির্যাতন ঘটুক, সেটা পুরুষের নির্যাতন হোক আর নারীদের নির্যাতন হোক। ধর্মীয় দিক দিয়ে খুবই ভালো, কিন্তু ধর্মীয় অনুশাসন তো মেনে চলে না, ওর ফাঁক ফোকর খুঁজে এমন বিপদে ফেলে দেয়। বুঝছেন? এমনকি ধর্ম ইয়ে যারা কাজ করে ধর্ম নিয়ে, তারাই আরো বেশি করে এই জিনিসগুলো। একটু ফাঁক ফোকর খুঁজে একটা ইয়ে শুরু করে দেয়, অত্যাচার শুরু করে দেয়। কিন্তু ধর্মীয় দিক দিয়ে কি সবাই সবাইকে সমান দৃষ্টিতে দেখবে। ইসলামের গোড়ামের দিকে দেখেন, সবাইকে সমান
সেই কি যেন নিজের ছেলেকে ইয়ে করছে, কোন সাহাবী? হ্যাঁ, ওমর। ওমর ওমর হ্যাঁ, ওমর তো সন্তান নেত্রাঘাত করছে, আমরা তো 8 না 9 পড়ছি সেটা। এখন কি সেরকম করে? সেরকম করে না, এরকম করে না। কিভাবে বাঁচাইবে, খালি সমস্ত আইন টাইন গুলো খুঁজে বা ধর্মীয় দিক দিয়ে খুঁজে ঠিকই নিজের সন্তানদেরকে বাঁচাচ্ছে, নিজের আত্মীয় স্বজনকে বাঁচাচ্ছে, আর অন্যরা ফাঁসে যাচ্ছে। তাহলে আমরা দেখি ডাইজেস্টিভ জুস গুলো, তাহলে আমরা এই জিনিসটা আট করা শিখবো। কিন্তু প্রত্যেকটা যে সিস্টেম গুলো দেওয়া আছে, এই সিস্টেম গুলো আগে আট করা শিখবেন। এই যে 9টা 10টা সিস্টেম দেওয়া আছে, এই সিস্টেম গুলো আট করা শিখবেন। এর পরবর্তীতে পরে কি পাবেন, এটাকে আবার টুকরে টুকরে করে আলাদা করে দেখানো, কারণ রোগটা কোন জায়গায় হয়েছে। যে মিরপুরে আসামি আছে, এখন এটা বললে আপনি বের করতে পারবেন। এখন মিরপুরের কোন জায়গায় আছে সে জায়গাটাও আপনাকে চিনতে হবে। ঠিক রোগ কোন জায়গায় আছে, ডাইজেস্টিভ সিস্টেমের এটা রোগ, প্রাথমিক ভাবে আজকে জানিয়ে গেলেন। কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমের কোন জায়গায় রোগটা কিভাবে হলো, কিভাবে আছে, কিভাবে দূর করা যাবে, সে জিনিসগুলো জানা লাগবে না। স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো পাবেন। তাহলে এটা হলো ইসোফেগাস। ইসোফেগাস মানে খাদ্য নালী, যে নালী করে মুখ থেকে খাদ্যটা ডাইজেস্ট স্টোমাকে যায়, এটাকে বলা হয় হলো ইসোফেগাস। আর এটা হলো স্টোমাক, যেখানে এসে খাদ্য জমা হয়। 3 নম্বর হলো এই যে এই অংশটার নাম হলো স্মল ইন্টেস্টাইনের প্রথম অংশ, আর এই অংশটাকে ধরি আমরা স্মল ইন্টেস্টাইনের দ্বিতীয় অংশ, আর এই অংশটাকে ধরি তৃতীয় অংশ। এই 3টে অংশ মিলে স্মল ইন্টেস্টাইন হলো, এখান থেকে এখান পর্যন্ত। এরপরে হলো লার্জ ইন্টেস্টাইন, এটা হলো লার্জ ইন্টেস্টাইন। এটা প্রত্যেকেই আর্ট করা শিখবেন। তাহলে আর্ট যদি করা শিখেন, জিনিসগুলো বুঝে খুবই ভালো মার্ক পাবেন এবং কোনো পরীক্ষা তো ফেল করবেন না। এখন ডাইজেস্ট আমরা এই জিনিসগুলো তো পড়ছি, কোনটা কি এটা তো পড়ছি না। দেখি একটু ধরি, জিজ্ঞেস করি, এই জায়গাটাকে কি বলছি আমরা? ওরাল ক্যাভিটি। তার মধ্যে কি আছে? টাং। টাং মানে জিহ্বা। এই টাং যদি পড়েন তাহলে ইংরেজি মিডিয়ামে হলো, আর জিহ্বা যদি পড়েন বাঙালিরা বুঝবে বা বাংলা ভাষা যারা বোঝে তারা বুঝবে। কিন্তু আপনার মেডিকেল টার্মে ঢুকতেছেন, আপনাকে মেডিকেলের ভিতরে ঢুকতেছেন, তাই না? কেউ ফার্মাসিস্ট হবেন, দেখেন একজন ফার্মাসিস্ট সি গ্রেড হোক আর কোনো গ্রেড হোক, ডাক্তারের যেমন রোগীর উপরে অধিকার, আপনাদেরও কিন্তু রোগীর উপরে অধিকার থাকবে। একজন নার্সেরও কিন্তু রোগীর উপরে অধিকার থাকবে, বুঝছেন? তাহলে তাদেরকে কখনোই নিম্নমানের সেবা দেবেন না। এই জিনিসগুলো বুঝতে গেলে, ডাক্তারের প্রেসক্রিপশন বুঝতে গেলে বা রোগগুলো বুঝতে গেলে আপনাকে কিছু মেডিকেল টার্ম যেগুলো একদম মৌলিক সেগুলো জানতে হবে। এটার নাম হলো গ্লোসা। কি নাম? গ্লোসা। তাহলে আমরা টাং দিয়েও একটা TONGUE, টাং মানে জিহ্বা, কেনটাই লেখেন। আর মেইনলি হলো গ্লোসা, GLOSSA, গ্লোসা। এই গ্লোসা যদি না বোঝেন তাহলে মেডিকেল টার্মটা শিখলেন না। আর রোগগুলো যে জিহ্বাতে হবে সেগুলো গ্লোসার সাথে সম্পর্কিত, যেমন গ্লোসাইটিস। গ্লোসাতে যদি ব্যথা হয়, ইনফ্লামেশন হয়, এটাকে বলা হয় হলো গ্লোসাইটিস। বুঝতে পারছেন? হ্যাঁ, গ্লোসাতে হ্যাঁ, এখানে যে রোগগুলো হবে না, এই নামের সাথে মিল রেখে সেই নামকরণ গুলো করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্লোসা হলো কি? জিহ্বার নাম। জিহ্বার মেডিকেল টার্ম হচ্ছে, মেডিকেল নাম হচ্ছে গ্লোসা। এইটি এটা বুঝছেন তো? আচ্ছা, এবার দেখেন ইসোফেগাস। ইসোফেগাস, ইসোফেগাস মানে খাদ্যনালী, আর এটার নাম কি? স্টোমাক। এই যে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। ইসোফেগাসটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনাদের জন্য এই যে মোরাল ক্যাভিটি, স্টোমাক, এগুলো এই রোগগুলো হলো প্রাথমিক পর্যায়ে আসবে, বুঝছেন? স্টোমাকে কিছু রোগ আছে যেগুলো একদম প্রথম ভাবেই আপনাকে জানতে হবে। হ্যাঁ,
পেটে ব্যথা, হ্যাঁ। আচ্ছা, এখন হলো দেখেন এর একটা মেডিকেল নাম, সেটা হলো, তাহলে স্টোমাক কি? পাকস্থলী, যেখানে খাদ্য পাক হয়, এই জন্য পাকস্থলী নাম দিয়েছে, পাকস্থলী। এবার একে বলা হয় হলো গ্যাস্ট্রো, GASTRO, গ্যাস্ট্রো, GASTRO, গ্যাস্ট্রো। তাহলে আপনারা আপনাদের জন্য দরকার কোনটা? গ্লোসা, গ্যাস্ট্রো, বুঝতে পারছেন? গ্যাস্ট্রো কি? হ্যাঁ, গ্যাস্ট্রো হলো স্টোমাকের নাম। স্টোমাকের কি কাজ? এটা খাদ্য যেখানে জমা হয় এবং খাদ্য যেখানে পেস্ট হয়, পেস্ট, পেস্ট পর্যন্ত না, এই যে টুথপেস্ট, এটা কি শক্ত? তাহলে এটা কি তরল? তরল না, কঠিন না, এটা হলো সেমি সলিড পেস্ট, এটাকে বলা পেস্ট। এই পেস্ট করাই হলো এই স্টোমাকের মূল কাজ। পেস্ট না হওয়া পর্যন্ত এটা এদিকে দেবে না, কিন্তু কোথায় দেবে না? ইন্টেস্টাইনের ভিতরে দেবে না। স্টোমাক থেকে ইন্টেস্টাইনের মুভমেন্টটা যদি গুগলে সার্চ দিয়ে দেখেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, একবারে কিন্তু যাবে না, একটু একটু করে যায়, বুঝতে পারছেন? একটু একটু করে যায়। তো একটু পেস্ট হবে, তারপরে একটু একটু করে যেতে থাকবে। আচ্ছা, এটা গেল। এবার হলো এখান থেকে শুরু করে এই যে পেছানো নালীটা, এটা কিন্তু অনেক লম্বা। এটা হলো স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন। এই স্মল ইন্টেস্টাইনের কিন্তু তিনটে পার্ট। এটা ফার্স্ট পার্ট, এই যে এখান থেকে যে বাঁকা হয়ে এই পর্যন্ত আসলো, এটা হলো প্রথম অংশ, এটার নাম হলো ডিউডেনাম। এইটা কিন্তু দরকার হবে আপনাদের বেশি, বুঝতে পারছেন? যারা এই যে 6 মাস 1 বছরে কোর্স করতেছেন, এখানে রোগগুলো, এইখানে রোগ পাবেন বেশি। তারপরে জেজুনাম, তারপরে আইলিয়াম। ঠিক আছে, কোনটা রোগ পাবেন বেশি? হ্যাঁ, এই যে ডিউডেনাম। তাহলে এস্টোমা, ডিউডেনাম, তাহলে তিনটে গুরুত্বপূর্ণ জায়গা পেলাম। কি কি? ওরাল ক্যাভিটি একটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তারপরে আস্তে আস্তে যত বড় কোর্স করবেন সব পাবেন। তাহলে আপনাদের জন্য কোনটা কোনটা গুরুত্বপূর্ণ? ওরাল ক্যাভিটি, তারপরে গ্যাস্ট্রো, গ্যাস্ট্রো ইসোফেগাস বেশি গুরুত্বপূর্ণ না। ইসোফেগাসের রোগ, যে রোগগুলো হয় সেগুলো হলো সার্জনের দরকার। যেমন একটা রোগ হলো জিইআর, জার্ড বলা হয়, GERD, এখানে একটা রোগ হয়। এখানে দুটো স্ফিংটার আছে, আমরা একটু পরে করবো সেটা। স্ফিংটারে এটা, এই যে দেখবেন অনেক সময় বমি না, বমি ছাড়াও একটা রোগ আছে যেটা ঢেকুরও না, খাদ্য দেখবেন এমনিতে মুখের মধ্যে এসে আছে, বুঝছেন? আরো কারো ক্ষেত্রে এটা খুব কম, আরো কারো ক্ষেত্রে দেখবেন বমি না, এসে তার অজান্তেই খাদ্যটা, স্টোমাকের খাদ্য মুখে আসছে। ওভার খালি যে হবে তাও না, এইটার মূল কারণ হলো এইখানে দুটো গেট আছে। এটা হলো উপরের গেট, এটা এটাকে বলা স্ফিংটার। এটা এটা আপার ইসোফেজিয়াল স্ফিংটার, লোয়ার ইসোফেজিয়াল, এগুলো পাবো, এখন এগুলো লেখেন না। এটা হলো আপার ইসোফেজিয়াল স্পেস, সাজানোই আছে এগুলা স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, শুনিয়া যান খুব মনে। তারপরে লাস্টে পড়বেন হলো শীটে যা আছে, তাহলে দেখবেন সব পাই গেছেন। এটা হলো আপার ইসোফেজিয়াল স্ফিংটার, এটা লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। এই স্ফিংটার গুলো এই যে এরকম গেট, মানে যাইতে দিবে কিন্তু আসতে দেবে না, এদিকে যাইতে দেবে, এদিকে ব্যাক করতে দেবে না, বুঝতে পারছেন? যদি ব্যাক করতে, তাহলে তো শোয়ার সাথে সাথে এদিকে খাদ্যটা মুখে আসতো। অথবা কাউকে ধরেন পা দুটো গাছের সাথে ঝুলে গেলো, তাহলে খাদ্যগুলো তো সব মুখে আসার কথা, আসে কি? আসে না। তাহলে এই যে দুটো এরকম করে টাইট, যে মেয়েরা যেমন ব্যান্ড পরে, চুলের ব্যান্ড, ব্যান্ডটা কি করে? চুলকে টাইট করে ধরে রাখে যাতে উড়ে না যায়, এলোমেলো না হয়। এরকম দুটো টাইট মাসেল আছে, এখানে একটা, এখানে একটা, বুঝতে পারছেন? তাহলে এগুলো যখন রোগ হবে, এগুলো একটু বড় ডাক্তারের দরকার, ওগুলো অনেক সময় সার্জারির দরকার হয়, বুঝতে পারছেন? কিন্তু আপনারা যে কমন ওষুধ দিয়ে যে রোগগুলো সারবে, সেই জায়গাগুলো বেশি করে জানবেন আগে, হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ঢাকা এসএফটিডি মেডিকেল ইঞ্জিনিয়ার নাম্বার, কিন্তু আপনি একটু আরেকটা নাম্বারে ফোন দেন, 136 যে নাম্বারটা আছে ওইটাতে ফোন দিয়েন, হ্যাঁ। আমি একটু ব্যস্ত আছি। 136 লাস্টে। আচ্ছা, সালাম আলাইকুম। তাহলে এটা কি গ্লোসাটা একটু ভালো করে লিখে দেয়, কারণ অনেক স্টুডেন্ট আসে নাই, অথবা তারা ইয়ে দেখবে, ভিডিও দেখবে, হ্যাঁ, সেজন্য আমরা
যাতে স্পষ্ট হয়, এটা হলো টাং, রাইট, টাং। টিচার আসলে এই পেনটা ইউজ করতে বলেন, হয়তো ভুল করে এটা শুরু করে দেবে, এই যে এরকম ঝাপসা ঝাপসা, আপনাদেরও খারাপ লাগবে। এক্সট্রা একটা রাইখে দিয়েছে, হ্যাঁ, টাং, TONGUE, টাং, এটা হলো জিহ্বা, আর মেডিকেল টার্ম হলো গ্লোসা, GLOSSA, গ্লোসা। হ্যাঁ, ইসোফ্যাগাস। তাহলে এটা হলো এই জায়গাটা কি বলবো, ডিউডেনাম। হ্যাঁ, এটা কিন্তু আপনাদের জন্য দরকারি। তাহলে তিনটা দরকারি জায়গা পেলাম। এরপরে এটা, এই যে এখান থেকে শুরু করে এটার নাম হলো লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন নামগুলো একটু শোনেন, লার্জ ইন্টেস্টাইনের অংশগুলো কি কি, এটা দরকার নেই আপনাদের, কিন্তু শোনেন, তাহলে বিশেষ করে যারা বড় কোর্স করতেছে বা আশা আছে তাদের সুবিধা হবে পরবর্তীতে। এটার নাম হলো অ্যাসেন্ডিং কোলন, এই যে উপরের দিকে গেছে অ্যাসেন্ডিং কোলন, এটা হলো ট্রান্সভার্স কোলন, এটা ডিসেন্ডিং কোলন, আর এটা হলো সিগময়েড কোলন। আর এইটা এখানে এসে খাদ্যটা, সরি, পায়খানাটা জমা থাকে, এটার নাম হলো রেকটাম, রেকটাম। তাহলে এটার নাম হলো লার্জ ইন্টেস্টাইন, LARG, লার্জ ইন্টেস্টাইন। কিন্তু মেডিকেল পড়তে গেলে, বইগুলো পড়তে গেলে এই লার্জ ইন্টেস্টাইন শব্দ 10% পাবেন না বই পুস্তকে, বুঝছেন? তাহলে কি আসবে, এখানে শব্দ আসবে কোলন। লার্জ ইন্টেস্টাইনের নাম হলো কোলন। দেখবেন কোলাইটিস, একটা একটা ডিজিজ হলো কোলাইটিস। কোলাইটিস এর কোলনে ইনফ্লামেশন হলে ওটাকে বলা হয় কোলাইটিস, মানে কোলনে ব্যথা করতেছে। ইনফ্লামেশন হলো ব্যথা, জ্বালা পোড়া, এই কথাগুলোকে একটা শব্দ দিয়ে প্রকাশ করে, সেটা হলো ইনফ্লামেশন। আরো কয়েকটা শব্দ আছে, কোলাইটিস, কোলাইটিস। হ্যাঁ, ইনফ্লামেশনে কোথায় ইনফ্লামেশন হলে, ইনফ্লামেশন শব্দ অর্থ প্রদাহ, বুঝছেন? এই প্রদাহ গুলো কি ধরনের হয়, একটা হলো ব্যথা, এটাকেও প্রদাহ বলে, জ্বালা পোড়া করা, এটাও এটা এটা আর এক ধরনের না। দেন একটা হলো আঘাত করলাম, যেটা হলো সেটা কি ব্যথা, আগুনে পোড়াইলাম কি হবে, ওটা জ্বালা পোড়া। অ্যালার্জির কারণে কি ঘটে, চুলকায়, ওটাও কিন্তু একটা প্রদাহ, বুঝছেন? এই প্রদাহ মানে হলো ওটা ইনফ্লামেশন। তাহলে তিনটে পাইলাম কিন্তু। লাল হয়ে যাওয়া, এটাও একটা প্রদাহ, বুঝতে পারছেন? উষ্ণ হওয়া, যেমন খরা হলে পরে তাপমাত্রা বেড়ে যায় ওই জায়গায়, দেখবেন, তাহলে এটাও একটা প্রদাহ। তাহলে এগুলো হলো প্রত্যেকটাই প্রদাহ। এরকম 6টা সিম্পটম আছে। ইনফ্লামেশন, ইনফ্লামেশন। তাহলে আমরা এটা কি করতেছি, স্প্রিন্টার, আমরা পড়তেছি কি স্প্রিন্টার, না সরি, ডাইজেস্টিভ জুস করতেছি, সরি, ডাইজেস্টিভ জুস মানে হলো পরিপাক রস, পরিপাক রস। তাহলে আমরা আসল জায়গায় যাই এখন। আরেকটা জায়গা দেখেন, স্মল ইন্টেস্টাইন শব্দটা বই পুস্তকে পাবেন না, যতই উপরের দিকে যাবেন। স্মল ইন্টেস্টাইন শুধু আপনার ইংলিশ ভাষায় বোঝার জন্য, এটা পাবেন হলো এন্টারন নামে, এন্টারন। হ্যাঁ, এন্টারন। তাহলে এটাকে বলছে কোলন, এটা হলো এন্টারন। যেমন একটা ফিভার আছে এন্টেরিক ফিভার, যে টাইফয়েড হয় না, টাইফয়েড ফিভারের আরেকটা নাম হলো এন্টেরিক ফিভার। তাহলে কোথায় হয়, এন্টারনে হয়, বুঝতে পারছেন? এভাবে যদি বুঝে বুঝে পড়েন, আশা করি মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। হ্যাঁ, কোলন, 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 হ্যাঁ, কোলন, এটা হলো লার্জ ইন্টেস্টাইন, হলো নাম হলো না, এটা কোলাইটিস লেখছে, কোলন, এটা কোলন। এটাতে ইনফ্লামেশন হলে ওই এইটাকে বলা হয় কোলাইটিস। তাহলে এটা হলো কোলন, কোলন, এটার নাম হলো কোলন। আর কোলাইটিস কি, এটা শিখেছি ইনফ্লামেশন দিয়ে, এটা শিখেছি একটু পরে, কিন্তু আগে আমি আমারটা শেষ করে নেই, জুস গুলো আগে পড়াই, তা নাহলে কিছুই পড়ালাম না, ওখান থেকে এক কমপ্লেন আসবে, বুঝতে পারছেন? যারা এটা ম্যানেজ করে তাদের তাদের থেকে কমপ্লেন আসবে যে
আমার যে টার্গেট দেওয়া হয়েছে সেই টার্গেট ফিল আপ হয় নাই, কাজে আমার দ্বারা ক্ষতি হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? আগে টার্গেটটা ফিল আপ করি, তারপরে হলো ওই জিনিসগুলো আসবে যদি সময় পাই। আমরা করতেছি কি ডাইজেস্টিভ জুস। এখন দেখেন ডাইজেস্টিভ জুস কোন কোন জায়গা থেকে আসে। 6টা জায়গা থেকে ডাইজেস্টিভ জুস আসে। এক নম্বর হলো মুখে যে রসটা আসতেছে না, এটার একটা ডাইজেস্টিভ জুস, এটার নাম হলো স্যালাইভা। কি নাম এটার? স্যালাইভা আসতেছে মুখ থেকে। এই হচ্ছে ডাইজেস্টিভ জুস গুলো সাজায় হলে কি, হ্যাঁ, স্যালাইভা, এটা হলো লালা রস, স্যালাইভা। এখানে 3 জোড়া গ্ল্যান্ড থেকে, এই যে আমি দেখাচ্ছি, এই যে কানের নিচে যে মাংসটা দেখতেছেন না, এইটা এখান থেকে রস বাইরে হয়ে আসতেছে, নালী পথে মুখের মধ্যে যাচ্ছে। এখান থেকে রস বাইরে হচ্ছে এবং নালী পথে সেটা মুখে যাচ্ছে। এই যে এটার নাম হলো ম্যান্ডিবল, নিচের সোয়ালকে বলা হয়। তাহলে এটা কি পেলাম? একটা পেলাম সালাইভা, এটা কোথায় আসতেছে? মুখে আসতেছে। এটা কয় জোড়া গ্ল্যান্ড থেকে আসতেছে? 3 জোড়া। প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। তাহলে লিঙ্গুয়া হলো জিহ্বা, এর আরো একটা নাম আছে, যতই যাবেন খালি নাম পাবেন আর পাবেন, একটা জায়গায় এক কারণে একটা নাম হয়েছে। তো জিহ্বার নিচে থেকেও আসতেছে রসটা, এখান থেকেও আসতেছে, এটা নালী পথে কিন্তু আসতেছে এসে। তাহলে 3 জোড়া গ্ল্যান্ড থেকে এই রসটা আসতেছে, হ্যাঁ। এগুলো পরবর্তীতে জানে, এখন শুধু একটু শুনে যান যে 3 জোড়া গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডে গ্ল্যান্ডেও রোগ হয়। যেমন একটা মামস আছে না, এই যে ফুলে যায় এরকম, দেখবেন এক সাইডে বা দুই সাইডে ফুলে গেছে হঠাৎ করে, ওটা কোথায় হয়? এই যে প্যারোটিড গ্ল্যান্ড, ওখানে ইনফ্লামেশন হয়। প্যারোটিড গ্ল্যান্ডে প্যারামিক্স ভাইরাস দ্বারা ইনফ্লামেশন হলে ওটাকে বলা হয় হলো মামস। এই জিনিসটা জানা হলো, তারপরে ম্যানেজমেন্ট কিভাবে করবে, ট্রিটমেন্ট কিভাবে করবে আস্তে আস্তে, এটা গেল। এবার দেখেন এইখানে একটা দোষ আসে, হ্যাঁ আসেন, এইটা হলো স্টোমাকের মাংসটা, এই যে